আসসালামু আলাইকুম সবাইকে। লার্নিং স্কুলের পক্ষ থেকে চলে আসলাম, আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমরা শূন্য থেকে প্রাইমারি প্রিপারেশন নিব ইনশাল্লাহ। প্রথমে আমরা ডিসকাস করব যে আমাদের কোন কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসবে, যেটা আপনাদের খুবই রিকোয়েস্ট ছিল এই ব্যাপারে বলার জন্য, যে কোন কোন টপিক থেকে ম্যাম কত মার্কসের কোশ্চেন আসবে। সবার খুব একটা কনফিউশন যে আমাদের কোন 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 টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট বা আমরা কিভাবে ডিসকাস করব। আজকে আগে আমরা ফাইনাল সাজেশন, যেটা প্রাইমারির জন্য, যে কোন টপিক থেকে কত মার্কসের প্রশ্ন আসবে সেটা আলোচনা করে ইনশাল্লাহ চলে যাব আমরা ফার্স্ট টপিকে। আজকে থেকে আমরা শুরু করব আমাদের প্রাইমারির জন্য প্রিপারেশন। যারা যারা জয়েন করেছেন তারা একটু লাইভটা শেয়ার করে দেন, আর আমাকে একটু জানিয়ে দেন কারা কারা লাইভটা শেয়ার করেছেন। অমিত শাহ বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। মমতা খাতুন, শাবনাম হিমা, জাকারিয়া খুলনা থেকে জয়েন করেছে। ওয়েলকাম জাকারিয়া আমাদের ক্লাসে। আপনারা দ্রুত লাইভটা জয়েন করে ফেলেন, আর লাইভটা একটু শেয়ার করে দেন। আজকে আমরা একদম শুরু থেকে শুরু করব, যেটা আপনাদের খুব রিকোয়েস্ট ছিল যে টপিক ধরে ধরে একদম প্রথম থেকে প্রিপারেশন নেওয়া। ইনশাল্লাহ আমরা আজকে ডিসকাস করব যে আমাদের কোন কোন টপিক থেকে কি কত মার্কসের প্রশ্ন আসবে, আর তারপরে আমরা ফার্স্ট টপিকে আজকে চলে যাব। আমাদের প্রথম টপিক হবে সিনোনিম টপিকটা, তারপরে অ্যান্টোনিমে, এভাবে আস্তে আস্তে আমরা আগাবো ইনশাল্লাহ। মাসুমা আক্তার শেয়ার করেছে, জান্নাতারা, শামীম রেজা, হুমায়রা হিমু, রাশিদ খান শেয়ার করেছে। জি, আপনারা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন। আর আমরা এখানে যেটা নিয়ে আলোচনা করব যত মার্কসের, এর বাইরে আপনাদের পড়তে হবে না ইনশাল্লাহ। এখানে ফুল মার্কস, এখানেই আপনাদের এই টপিকগুলো থেকে যদি প্রিপারেশন নেন আর যদি জানেন যে কোন টপিক থেকে কয় মার্কসের প্রশ্ন আসবে, তাহলে একদম ফুল সিলেবাস আপনাদের কাভার হয়ে যাবে, বাইরে থেকে আর কিছু পড়া লাগবে না ইনশাল্লাহ। মেঘমুক্ত আকাশ শেয়ার করেছে, থ্যাংক ইউ। রোহান চৌধুরী কমেন্ট পড়ে ফেলেছি। জাকারিয়া হোসাইন শেয়ার করেছে, থ্যাংক ইউ জাকারিয়া। নুসরাত আরা শেয়ার করেছে, থ্যাংক ইউ। ফাতেমা জান্নাত, মেঘলা আকাশ শেয়ার করেছে, থ্যাংক ইউ। শুরু করি, 1.1 হয়ে গেছে। ওকে, তাহলে আমরা প্রথমে একটু সাজেশন সম্পর্কে আলোচনা করি। আপনারা খুব ভালো করে একটু সাজেশন সম্পর্কে আইডিয়া রাখেন, কারণ কোনো কিছু পড়ার আগে যেটা হয় যে কোন টপিক কিভাবে করে পড়লে কত মার্ক কমন পাওয়া যাবে, এইটার আইডিয়া যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আপনি বুঝেই ফেলবেন শিওর যে কত অ্যান্সার করলে কত মার্ক পাওয়া যাবে। সো প্রাইমারির ইংরেজির ফাইনাল যে সাজেশনটা, সেটা ইংরেজিতে আমাদের 20 মার্কস থাকবে। এই 20 মার্কের ডিভিশন কিরকম ভাবে হবে দেখেন, 3টা ভাগে ভাগ করা যায় টোটাল 20 মার্কসকে। প্রথমে ইংলিশ গ্রামারের পার্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে গ্রামার পার্ট থেকে আমাদের 8 থেকে 9 মার্কস থাকবে। তাহলে বোঝাই যাইতেছে যে গ্রামার কত ইম্পর্টেন্ট। হ্যাঁ, অর্ধেকের মতো প্রশ্ন হচ্ছে গ্রামার পার্ট। তারপরে ভোকাবুলারিতে গিয়ে 10, 11 বা 12 মার্কস। ভোকাবুলারি সবচাইতে ইম্পর্টেন্ট, তারপরে গ্রামার। বোঝা গেল? আর ভোকাবুলারি যেহেতু সব থেকে ইম্পর্টেন্ট, সো সিনোনিম অ্যান্টোনিম যে কত ইম্পর্টেন্ট এটা তো বুঝতেই পারলাম। আর লিটারেচার থেকে প্রশ্ন এরকম হয়ই না, একটা বা দুইটা প্রশ্ন হয়। সো 1 মার্কস পাবো আমরা লিটারেচার থেকে, ঠিক আছে? তাহলে আমরা যদি ভোকাবুলারি ভালো মতো পারি তাহলে 10, 11 বা 12 মার্কস আমাদের কনফার্ম। আর ইংলিশ গ্রামার যদি ভালো করে পারি তাহলে 8 থেকে 9 মার্ক আমাদের কনফার্ম হয়ে গেল, ঠিক আছে? এবার আসি যে অধ্যায় ভিত্তিক আমাদের প্রত্যেকটা টপিক থেকে কত কত মার্কসের প্রশ্ন আসবে। আচ্ছা, প্রথমে ভোকাবুলারি পার্টের মধ্যে আমাদের 1 নম্বরে আছে সিনোনিম, যেটা দিয়ে আমরা আজকে শুরু করব ইনশাল্লাহ। সিনোনিম থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবে, ঠিক আছে? সিনোনিম থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবে। অ্যান্টোনিম থেকেও সেম একটা বা দুইটা প্রশ্ন চলে আসবে। স্পেলিং থেকে 2টা, ফ্রেজ ইডিয়াম থেকে 2টা, ঠিক আছে? একটা হয়তো ইডিয়াম আসবে, একটা ফ্রেজ আসবে, মিলে 2টা প্রশ্ন।
ট্রান্সলেশন একটা থাকবে। তারপরে পার্টস অফ স্পিচ থেকে 2টা বা 3টা প্রশ্ন থাকবে। পার্টস অফ স্পিচ খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 2টা বা 3টা প্রশ্ন থাকবে। নাম্বার আর জেন্ডার এখান থেকে একটা, তার মানে হয় নাম্বার থেকে একটা আসবে বা হয় জেন্ডার থেকে একটা প্রশ্ন আসবে। প্রিপোজিশন আর একটা ইম্পর্টেন্ট টপিক, এই যে 2টা বা 3টা কমন পড়বে। আমরা কিন্তু দেখছি এর আগের ক্লাসে আমরা যখন সেন্টেন্স কারেকশন করেছি তখন দেখলাম যে আমাদের কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছে। সো প্রিপোজিশন ভালো করে পারা গেলে অন্যান্য টপিক যেমন সেন্টেন্স কারেকশন এটাও ভালো পারা যাবে আশা করা যায়। তাহলে প্রিপোজিশন থেকে 2 বা 3 মার্কস। রাইট ফ্রম আ ভার্স থেকে হচ্ছে একটা প্রশ্ন থাকবে মাস্ট, তো রাইট ফ্রম আ ভার্স ভালো করে পড়লে ইনশাল্লাহ 1 মার্ক কমন। 4 নাম্বার হচ্ছে সেন্টেন্স কারেকশন, এই যে সবচাইতে বেশি মার্কস এখানে না, 3টা বা 4টা সেন্টেন্স কারেকশন করলে পরে 3-4 মার্কস একদম ইনশাল্লাহ কমন পাওয়ার সম্ভাবনা আছে। ভয়েস বা ন্যারেশন থেকে একটা বা 2টা, যদি একটা আসে তাহলে হয় ন্যারেশন থেকে একটা আসবে বা ভয়েস থেকে একটা, যদি 2টা আসে তাহলে একটা ভয়েস থেকে একটা ন্যারেশন থেকে, ঠিক আছে, একটা একটা। আর লিটারেচারের পার্ট থেকে উইলিয়াম শেক্সপিয়ার, স্পেশালি অন্যান্য রাইটারদের থেকে উইলিয়াম শেক্সপিয়ার থেকে একটা প্রশ্ন আসেই, যে হেমলেট কার লেখা, দেখা যাবে যে অনেকগুলো নভেলের নাম দেওয়া বা অনেকগুলো ড্রামার নাম দেওয়া, প্লেন নাম দেওয়া দিয়ে বলবে যে এটা কার, উইলিয়াম শেক্সপিয়ারের কিনা, বা বলবে যে উইলিয়াম শেক্সপিয়ারের ড্রামা কোনটা, তখন 3টা অন্যান্য রাইটারের থাকবে, একটা হয়তো শেক্সপিয়ারের থাকবে, এইরকম। আর লিটারেচার থেকে 1 মার্কস শিওর পাওয়ার জন্য প্রিভিয়াস প্রাইমারি প্রশ্ন আর হচ্ছে গিয়ে 10 থেকে 45তম বিসিএস এর যে প্রশ্ন আছে এটা সলভ করলে এনাফ লিটারেচারের জন্য। আর ঘুরে ফিরে প্রত্যেকবারই দেখবেন একই টাইপের প্রশ্ন, তো লিটারেচারে এই 1 মার্ক পাওয়া খুব বেশি কঠিন না যদি প্রিভিয়াস প্রশ্নগুলো আমরা ভালো মতো একটু পড়তে পারি। সো এই হচ্ছে আমাদের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন। এই ভোকাবুলারি থেকে এইরকম মার্কস, গ্রামার থেকে এই, আর লিটারেচার পার্ট থেকে হচ্ছে 1 মার্কস। ঠিক আছে, আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। আর আমরা যেই বইটা থেকে সলভ করব, আমাদের লার্নিং লার্নিং স্কুলের জব ইংলিশের যেই বইটা থেকে আমরা সলভ করব, যারা যারা বই কেনেন নাই তারা একটু বইটা দেখেন। এটা হচ্ছে কি আমাদের 3টা বই, আমাদের জব ম্যাথের বই, জব ডাইজেস্টের ভেতরে হচ্ছে আমাদের জিকে আর হচ্ছে বাংলা, সবকিছু একসাথে থাকবে, অ্যানালাইটিক্যাল যত প্রশ্ন আছে সব ওইটার মধ্যে। আর জব ইংলিশের বইটা আলাদা, এই 3 সেট বই। জব ইংলিশ থেকে আমরা ইংলিশ সলভ করব, জব ম্যাথ থেকে স্যার ম্যাথের কোশ্চেন করাচ্ছে। সো এই বই থেকে আমরা যে পরিমাণে সাজেশনের প্রশ্ন রেখেছি বা যা যা সলভ করব, এর বাইরে প্রশ্ন হবে না, সোজা কথা, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। সো এই 3টা বই যাদের কেনা হয় নাই এখনো সময় আছে, যেহেতু আমাদের প্রাইমারি পরীক্ষা এই বছর হওয়ার তো কোনো সম্ভাবনা নাই, নেক্সট ইয়ারই ইনশাল্লাহ। সো আপনাদের কাছে এখনো মোটামুটি 3-4 মাস ভালো মতো আছে প্রিপারেশন নেওয়ার জন্য। এখন থেকেও যদি প্রিপারেশন নেন তাহলে আশা করা যায় যে খুব ভালো একটা মার্কস হয়তো পেতে পারেন। আর যেহেতু আমাদের হাতে সময় আছে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করতে পারবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, জি, যারা যারা বইটা কিনেছেন, মোহনা, থ্যাংক ইউ মোহনা শেয়ার করার জন্য। আচ্ছা, জি, যারা যারা বইটা কিনেছেন তাদের জন্য তো খুবই উপকার হলো, কারণ বইটা থাকার মানে হচ্ছে আপনারা বই থেকে প্রতিদিন সলভ করা। আর বই থাকলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে যখন আমরা হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নেন, যখন আমরা হচ্ছে বই থেকে সলভ করি তখন সুবিধা কি হয় যে যেহেতু আমি এই বইটা ফলো করছি, এই বই থেকে করাচ্ছি, আপনারা যদি ওই যে পাশে লিখে রাখতে পারেন, যেমন প্রত্যেকটা কোশ্চেনেই কিন্তু আমি যেগুলো হবে না সেইগুলোরও পাশে লিখে দিই যে এটা কেন হলো না, কি জন্য, এগুলো বইয়ের পাশে পাশে লিখে রাখলে পরীক্ষার আগে দেখা যায় যে আর সমস্যা হয় না যে এটার অ্যান্সারটা কি, কেন হইলো না, ম্যাম যেন কি বলছিল, এগুলো তো মনে থাকে না। জি, বিসিএস, তারপরে যে কোনো কম্পিটিটিভ এক্সাম আর হচ্ছে প্রাইমারি সবগুলো পরীক্ষার জন্যই আমাদের এই 3 সেট বই এনাফ প্রিপারেশন নেওয়ার জন্য। এক সেট বইয়ের দাম কত ভাইয়া? 850 টাকা এক সেট বই, যদি 3টা একসাথে নিতে চান তাহলে 850 টাকা। আর সিঙ্গেল একটা বই হচ্ছে 280 বা 90 টাকা। প্রত্যেকটা টপিক শেষ করে পরীক্ষা নেওয়া, যে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা টপিক শেষ করে পরীক্ষা নিব ইনশাল্লাহ, পরীক্ষার রুটিন আপনাদের খুব দ্রুত দিয়ে দিবে।
ও দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার রুটিনটা, আপনারা চেক করে নিয়েন যে টপিক শেষেই প্রত্যেকটার উপরে পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। পরীক্ষা শেষ করে টপিক রিলেটেড যদি এক্সাম দিয়ে ফেলেন তাহলে দেখবেন যে আরো সুবিধা হবে আপনাদের জন্য। আহ, আচ্ছা, বইগুলো আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন অনলাইনে, আর যে কোনো বইয়ের আপনারা হচ্ছে গিয়ে দোকানে পেয়ে যাবেন, এগুলো বইগুলো অ্যাভেলেবেল আছে। এক্সাম অনলাইনে হবে, আপনাদেরকে এক্সামের সব রুটিন তো দিয়েই দিয়েছে, ওই অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে অনলাইনে। আচ্ছা, তৃষা শেয়ার করেছে, থ্যাংক ইউ তৃষা। তাহলে আপনাদের এই আহ, বই রিলেটেড বা টপিক রিলেটেড আর কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা চলে যাই আজকের টপিকে। আপনারা একটু আমাকে জানান যে কোনো সমস্যা আছে কিনা। জি, আপনার পেজে লাইক দিয়ে যদি সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন ক্লাস পাবেন। ম্যাথের ক্লাসটা প্রতিদিন হয়, ইংলিশ ক্লাসটা 3 দিন হয়। সো আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ প্রতিদিন আপনারা ক্লাস করতে পারবেন। তৃষা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ক্লাসটা। ওকে, আমাদের প্রথম টপিক যেটা আজকে যেটা দিয়ে শুরু করব এটা হচ্ছে ভোকাবুলারি পার্টের মধ্যে সিনোনিম আর অ্যান্টোনিম, এইটা দিয়ে আমরা আজকে শুরু করছি। তার কারণ সিনোনিম অ্যান্টোনিম খুবই ইম্পর্টেন্ট। দেখেছেন যে সিনোনিম থেকে হচ্ছে দুইটা প্রশ্ন, একটা বা দুইটা প্রশ্ন আসবে, অ্যান্টোনিম থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবে। সো সিনোনিম এই টপিকটা যদি সলভ করতে পারি আশা করা যায় দুইটা প্রশ্ন বা একটা প্রশ্ন শিওর কমন পাবো। ঠিক আছে, সিনোনিমের এই টপিকটা থেকে আমরা একটা বা দুইটা দুইটা প্রশ্ন শিওর কমন পাওয়া যাবে। ওকে, তাহলে সিনোনিম অ্যান্টোনিম শুরুর আমাদের প্রথম 1 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখেন। বলেছে সিনোনিম ফর অ্যামিকেবল। আচ্ছা, অ্যামিকেবল ওয়ার্ডটার সিনোনিম বের করতে বলেছে। একটু খেয়াল করে দেখেন, সিনোনিম আর অ্যান্টোনিম এইগুলো যখন আমরা সলভ করব তখন আমাদের দুইটা টেকনিক ফলো করতে পারি। যেটা হয়, সিনোনিম আর অ্যান্টোনিম আমাদের মনে থাকে না, অনেক প্রচুর প্রচুর ওয়ার্ড, এত ওয়ার্ড দেখা যায় যে আমাদের মাথায় রাখা যায় না, মনে থাকে না এটার জন্য কি হবে না হবে। দুইটা ওয়ে আছে। 1 নম্বরটা হচ্ছে, আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে সিনোনিম অ্যান্টোনিম আসলে পরে যদি কোনো ওয়ার্ডের সিনোনিম চায় তাহলে ওই ওয়ার্ডটা বাদে বাকি ওয়ার্ডগুলো হচ্ছে এটার অ্যান্টোনিম হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয় সেটা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা যদি সিনোনিমাস থাকে বাকিগুলা অ্যান্টোনিম হয়ে যায়। ঠিক আছে, সো একটা যদি আমি দেখি যে সিনোনিমাস বাকিগুলো মোটামুটি একরকম, তাহলে ওই 3টা বাদ, যারা একরকম, আর যেটাই আলাদা ওইটাই অ্যান্সার, যদি কোনো কারণে আমি ওয়ার্ডের অ্যান্সার না জানি সেই ক্ষেত্রে। নাম্বার 2, সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা ওয়ার্ড শিখবো সেটার সিনোনিম যখন শিখবো তার পাশাপাশি আমরা অর্থ, সেটার যে এটার অর্থটা আসলে কি, যেমন অ্যামিকেবল মানে যেটা হবে ওইটা যদি মুখস্থ করতে থাকি গড় করে তাহলে আর আমাদের হবে না। যেই অ্যামিকেবল ওয়ার্ডের জন্য রাইট অ্যান্সার যেটা হবে সেইটা অবশ্যই আমরা জানি এরকম পরিচিত, কিন্তু অ্যামিকেবল ওয়ার্ডের সাথে তো আমরা পরিচিত না। যেই ওয়ার্ডের সাথে পরিচিত না সেই ওয়ার্ডটা প্রতিদিন রেগুলার আপনাদের ইউজ করতে হবে। মনে করেন এখানে আমাদের অ্যামিকেবলের অ্যান্সার হচ্ছে ফ্রেন্ডলি, আমরা ফ্রেন্ডলি কথাটা তো অনেকবার শুনছি, অজস্রবার, কিন্তু অ্যামিকেবল কথাটা কতবার শুনছি? তাহলে আপনি অ্যামিকেবল ওয়ার্ডটা যদি বারবার করে ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার এই মানে ফ্রেন্ডলির পরিবর্তে যখন অ্যামিকেবল ইউজ করবেন তখন আপনার ওয়ার্ডটা মাথায় গেঁথে যাবে। আপনি যখন প্রতিদিন মনে করেন একবার দুইবার তিনবার 5 দিন ধরে ব্যবহার করছেন এরকম, যে ইউ আর ভেরি ফ্রেন্ডলি না বলে ইউ আর ভেরি অ্যামিকেবল যদি আমরা বলতে থাকি। ঠিক আছে, তাহলে এই দুইটা টেকনিক আমাদের সিনোনিম অ্যান্টোনিমে ভালো করার জন্য। নাম্বার 1, সেটা হচ্ছে যেই ওয়ার্ডটা হবে সেটার অর্থ খুব ভালো করে জানা, আর এইটা রিলেটেড অ্যান্টোনিম জানা। ঠিক আছে, যে এইটার
সিনোনিম এইটা হলে এটার অ্যান্টোনিম কি হবে। আরেকটা হচ্ছে যদি কোনো কারণে আমি নাই পারি একান্তই, তাহলে দেখবো বাকি ওয়ার্ড আমার কি কি আছে। 4টা ওয়ার্ডের মধ্যে আমি দেখবো যে 2টা বা 3টার মিল আছে কিনা, তাহলে বাকি 2টা হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে এলিমিনেশন প্রসেসে আগে বাদ দিব, যে কোনগুলো একরকম ওইগুলো আগে বাদ, কারণ একই রকম 2টা ওয়ার্ড তো আর অ্যান্সার হবে না। সো ওইগুলো আগে বাদ, তারপরে যেগুলো বাকি থাকবে সেইগুলো থেকে। ঠিক আছে, সো প্রথম আমাদের যে ওয়ার্ডটা আছে অ্যামিকেবল, এই অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ। অ্যামিকেবল মানে কি? অ্যামিকেবল ইজ ইকুয়ালস টু ফ্রেন্ডলি। অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অ্যামিকেবল। এখন দেখেন অ্যামিকেবলের এগেনস্টে যেগুলো আছে, ইন্টারেস্টিং, মজাদার, অ্যাফেকশনেট মানে হচ্ছে গিয়ে কোনো কিছুর প্রতি উৎসাহ বা আসক্তি অনুভব করা, লাভিং মানে ভালোবাসার ব্যাপার। সো অ্যামিকেবল হচ্ছে শুধু ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ককে বোঝাচ্ছে, আর বাকি একটাও কিন্তু সম্পর্ক না। বলতেছে যে মজাদার বা কাছাকাছি। এই কোশ্চেনের ক্ষেত্রে দেখেন 30তম বিসিএস এর প্রশ্ন, দেখেন কনফিউজ করার জন্য সব ওয়ার্ডই মোটামুটি কাছাকাছি মিনিং, দেখছেন? ওই রকম কিন্তু করে নাই যে বাকিগুলা অ্যান্টোনিম হইলো, সবগুলো ওয়ার্ডই কিন্তু কাছাকাছি। সেই ক্ষেত্রে আমাকে জানাই লাগবে অ্যান্সার, আদারওয়াইজ করাটা খুব কঠিন হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আছে, আমরা সিনোনিম অ্যান্টোনিমে খুব বেশি সময় দিব না যে একটা একটা সলভ করে করে কথা বলবো। ঠিক আছে, 5টা 6টা সলভ করে তারপরে আপনাদের ওপিনিয়ন নিব যে বোঝা গেল কিনা, সমস্যা আছে কিনা, না হলে সিনোনিম অ্যান্টোনিম শেষ করা যাবে না। প্রচুর প্রচুর প্রশ্ন আমাদের আছে। 2 নাম্বার যেটা, আচ্ছা সেকেন্ডটা কি বলেছে? অ্যাট্রিশন। আচ্ছা অ্যাট্রিশন শব্দের অর্থ কি? অ্যাট্রিশন মানে হচ্ছে ক্ষয় হওয়া। ঠিক আছে, কোনো কিছুর ক্ষয় হওয়া, বা অ্যাট্রিশনকে বলা হয় হচ্ছে কি বলা যায়, বিদ্বেষ বলা যায়। এই অ্যাট্রিশনের সাথে মিল আমাদের যেটা, সেটা হচ্ছে গিয়ে ডিক্লাইন। ঠিক আছে, কোনো কিছু পরিমাণ নেমে যাওয়া, কমে যাওয়া, বা নেমে যাওয়া বা কমে যাওয়া। ঠিক আছে, নেমে যাওয়া বা কমে যাওয়া। তাহলে অ্যাট্রিশন হলে বা ক্ষয় হলে কোনো কিছু আস্তে আস্তে কি হয়, কমে যায় না? সেরকম ডিক্লাইনও, ডিক্লাইন হলেও কি হয়, কমে যায়। তাহলে অ্যাট্রিশন ইজ ইকুয়ালস টু ডিক্লাইন। অ্যাট্রিশন ইজ ইকুয়ালস টু কি, ডিক্লাইন। আমরা যেরকম বলি যে আমাদের রেজাল্ট, আমাদের পরীক্ষার রেজাল্ট আস্তে আস্তে কি করতেছে, ডিক্লাইন করতেছে, কমে যাচ্ছে, সেটা না বলে এখন থেকে কি বলবো, অ্যাট্রিশন। ঠিক আছে, পরীক্ষার রেজাল্ট আস্তে আস্তে কি করছে, অ্যাট্রিশন হচ্ছে, বা এটার পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে, ক্ষয় হচ্ছে। ওকে, এখন দেখেন এইখানে যেগুলো বলছে, অ্যাট্রিশন কি একটা নেগেটিভ ওয়ার্ড না, কমে যাওয়া, ক্ষয় হওয়া, আর বাকি সবগুলো দেখেন মোটামুটি পজিটিভ। প্রথমটা বলেছি কি, লাভেবল। ঠিক আছে, লাভেবল মানে কি, খুবই ভালোবাসাপূর্ণ, একদম এটার উল্টা, এটা তো ক্ষয় হওয়া। হ্যাপিনেস, খুশি, অ্যাসিওরেন্স, নিশ্চয়তা। তাহলে এই 3টা ওয়ার্ড দেখেন, এদের মধ্যে সবগুলোর মধ্যে মিল আছে, এরা সবাই পজিটিভ ওয়ার্ড। কোনো কিছুর অ্যাসিওরেন্স দেওয়া, এটা তো পজিটিভ কথা। লাভেবল পজিটিভ কথা, খুশি হওয়া, হ্যাপিনেস পজিটিভ কথা, কিন্তু ডিক্লাইন মানে কমে যাওয়া, ওই দেখেন এই 3টার থেকে কিন্তু আলাদা। দেখছেন টেকনিক? তাহলে এই ডিক্লাইন হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যাট্রিশন এটাও ক্ষয় হওয়া, ডিক্লাইন মানেও কি, ক্ষয় হওয়া বা নেমে যাওয়া, কমে যাওয়া। আচ্ছা তোহরা খাতুন 11টা শেয়ার করেছে, থ্যাংক ইউ তোহরা। হ্যাঁ, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেই ওয়ার্ডটা আমাদের অ্যান্সার হবে সেটা পাশে পাশে লিখে ফেলবেন, অ্যাট্রিশন ইজ ইকুয়ালস টু ডিক্লাইন, অ্যাট্রিশন ইজ ইকুয়ালস টু ডিক্লাইন। এরকম যদি লিখতে থাকেন তাহলে মাথা থেকে আর বেরই হবে না ইনশাল্লাহ। নেক্সট 3 নাম্বারটা আমাদেরকে বলেছে যে হি হ্যাজ আ ন্যাচারাল অ্যাভারশন টুয়ার্ডস ডুপ্লিসিটি। সুবিধা হয় কি যদি এইভাবে আমাদেরকে কনটেক্সট দিয়ে দেয়। অনেক সময় কি হয় যে কোনো ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম আমরা না জানলেও কনটেক্সট দেখলে অ্যাটলিস্ট বুঝতে পারি যে কি আমাকে বুঝাইতে চাচ্ছে। সো এরকম কনটেক্সট দিলে সুবিধা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কনটেক্সট খুব কম এক্সামে দেয়। আচ্ছা এই ক্ষেত্রে কনটেক্সট যেহেতু দিয়ে দিছে, ধরার একটা চান্স আছে। দেখেন বলছে হি হ্যাজ আ ন্যাচারাল অ্যাভারশন টুয়ার্ডস ডুপ্লিসিটি। ডুপ্লিসিটি মানে কি, দ্বৈততা, তাই না? দ্বৈততা, তার মানে হচ্ছে কারো মধ্যে যে ডুয়েলিটি থাকে বা দ্বৈততা থাকে, তার এর প্রতি একটা মানে প্রাকৃতিকগতভাবে বা তার এটার ভেতর থেকে কি, তার সবসময় এটার প্রতি একটা অ্যাভারশন আছে। এই অ্যাভারশন মানে কি, অ্যাভারশন মানে হচ্ছে ডিস্টেস্ট
বা কোনো কিছু সম্পর্কে হচ্ছে ইন্টারেস্ট না পাওয়া, ডিস্টেস্ট, মানে এটা তার ভালোই লাগে না যে একটা জিনিসের মধ্যে কি আছে, ডুয়েলিটি আছে, বা একটা জিনিসের মধ্যে ডুপ্লিসিটি আছে, এই ডুপ্লিসিটি তার পছন্দ না। আমরা অনেক সময় হই না যে একদম একটা জিনিসে ফোকাস করি, একটা জিনিস পছন্দ করি, আর ডুয়েলিটি যার মধ্যে আছে ওইসব মানুষজনের ঝামেলা আছে, ঠিক আছে? সো সেও এরকম ভালো মানুষ, তার কি ন্যাচারাল অ্যাভারশন আছে কিসের প্রতি, ডুপ্লিসিটির প্রতি। সো অ্যাভারশন ইজ ইকুয়ালস টু কি, ডিস্টেস্ট, মানে কোনো কিছু সম্পর্কে ইন্টারেস্ট না পাওয়া, কোনো কিছু সম্পর্কে বিদ্বেষ, ভালো না লাগা, সেটাই হচ্ছে ডিস্টেস্ট, ঠিক আছে? এবার দেখেন বাকি যে ওয়ার্ড গুলো আছে, মনে করেন আমি জানি না অ্যাভারশন কি, বাকি ওয়ার্ড গুলো কি কি বলছে, বলছে অ্যাফিনিটি, অ্যাট্রাকশন, ইনক্লিনেশন। ওকে, তাহলে প্রত্যেকটা এখানে অ্যাফিনিটি, অ্যাট্রাকশন, ইনক্লিনেশন প্রত্যেকটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, এইটাই খালি নেগেটিভ ডিস্টেন্স, আর প্রত্যেকটা পজিটিভ ওয়ার্ড। আকর্ষণ অনুভব করা, ইনক্লিনেশন কোনো কিছু সম্পর্কে হচ্ছে আগ্রহ পাওয়া, ঠিক আছে, ইনক্লিনেশন পাওয়া, আগ্রহ পাওয়া, অ্যাফিনিটি মানে প্রচন্ড একাগ্রতা, তাহলে প্রত্যেকটা হইতেছে পজিটিভ ওয়ার্ড, তিনটাই পজিটিভ ওয়ার্ড, একটাই খালি নেগেটিভ ওয়ার্ড, ডিটাস। তাহলে অ্যান্সার এইটাই, ঠিক আছে? তাহলে এইরকম যদি আমরা কোনো প্রশ্নের উত্তর না পারি, আগেই দেখবো যে বাকি তিনটার অবস্থা কি, ঠিক আছে, বাকিগুলোর কি অবস্থা। তাহলে যদি এরকম দুইটা বা তিনটা একরকম পাই, তাহলে আমার অ্যান্সার এমনিই বের হয়ে আসবে, ঠিক আছে? ওকে, ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু অ্যাভারশন, রাইট। আচ্ছা, পরেরটা 3 নাম্বার, 4 নাম্বারটা আমাদেরকে বলছে যে, আচ্ছা এটাও আমাদেরকে কনটেক্সট দিয়ে দিছে 4 নাম্বার। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যাদের কাছে বই আছে তারা যে যেগুলো বলছে যে একটু ইম্পর্টেন্ট, পাশে একটা ছোট্ট করে স্টার দিয়ে রাখেন। 4 নাম্বারটা বলছে কি যে অর্ণব ওয়াজ এট হিজ উইটস এন্ড। আচ্ছা, এইটার আসলে ফ্রেজটা এতটুকু, উইটস এন্ড। আচ্ছা, অর্ণব ওয়াজ এট হিজ উইটস এন্ড আফটার হিজ ফাদার ডেথ। তাহলে কি হয়, যখন আমরা অতিরিক্ত শোক পাই তখন কি হয়, তখন কি আমাদের মন খারাপ হয়, খারাপ লাগে, এইগুলো অনুভব করার মতো আমরা অবস্থায় থাকি না, তাই না? যখন আমরা খুবই শোক পাই তখন আমরা কি হয়ে যাই, হতভম্ব হয়ে যাই, পাজেলড হয়ে যাই, একটা জায়গায় কি একদম স্থির হয়ে যায়, স্তম্ভিত হয়ে যায়। তাহলে এই উইটস এন্ড হচ্ছে এমন একটা অবস্থা, উইট মানে হচ্ছে চিন্তা করার ক্ষমতা, আর এন্ড মানে হচ্ছে এই চিন্তা করার ক্ষমতাটা কি হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, মানে পাজেলড হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া, একটা জায়গায় আটকে যাওয়া। তাহলে এই উইটস এন্ড ইকুয়ালস টু কি হবে, পাজেলড, রাইট? একটা জায়গায় কি হয়ে যাওয়া, মানে একদম আটকে যাওয়া বা হতভম্ব হওয়া, হতভম্ব হওয়া, একদম হতভম্ব হয়ে যাওয়া, একটা জায়গায় আটকে যাওয়া। আবার দেখেন এই ওয়ার্ডটারও কিন্তু মিনিংও এইটা, যে উইটস এন্ড, যেখানে আমার উইটস এন্ড হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, সেখানেই কি আমি পাজেলড হয়ে গেছি, হতাশ হয়ে গেছি, হতভম্ব হয়ে গেছি। তাহলে এখানে বলছে কি গ্লুমি, গ্লুমি মানে কি, নর্মাল দুঃখ বা হতাশা না, এর থেকেও বড় দুঃখ পেয়েছে, তাহলে নর্মাল হতাশা তো হবে না, অ্যাঙ্গার, রাগ। আর ইডিয়াল মানে হচ্ছে অলস, তাহলে এই একটাও তো না, সে অলসও না, সে গ্লুমিও না, সে অ্যাঙ্গারও না, সে তার বাবার মৃত্যুর কারণে কি হয়ে গেছে, পাজেলড হয়ে গেছে বা হতভম্ব হয়ে গেছে। ওকে, তাহলে উইথস এন্ড ইজ ইকুয়াল টু কি, পাজেলড। ওকে, নাম্বার 5, 5 নাম্বারটা আমাদেরকে বলছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড আর্টিকুলেট। ওকে, আর্টিকুলেট এই ওয়ার্ডটার সাথে মনে হয় আমাদের একটু পরিচিতি আছে, তাই না? আর্টিকুলেট, আর্টিকুলেট মানে কি, স্পষ্ট করে কোনো কিছু বলা, ঠিক আছে, একদম স্পষ্ট করে কোনো কিছু যখন বলে তখন বলে কি যে আর্টিকুলেট। আবার যখন মনে করেন কেউ খুব সুন্দর করে কথা বলে, স্পষ্ট করে কথা বলে, তাকে আমরা বলি কি তার আর্টিকুলেশন খুবই ভালো, তাই না? তাহলে আর্টিকুলেট হচ্ছে স্পষ্ট কথা বলো বা স্পষ্ট করে কোনো কিছু বলতে পারাকে আমরা কি বলবো, বলবো আর্টিকুলেট। এই স্পষ্ট করে কোনো কিছু বলতে পারার সাথে হচ্ছে আমাদের মিল হয় এলিকুয়েন্টের। এলিকুয়েন্ট মানে হচ্ছে বাকপটু। আচ্ছা, বাকপটু কারা হয়, যারা খুব সুন্দর কথা বলতে পারে, তাই না? তারা আবার কিন্তু বাচাল না, বাচাল আর এক জিনিস, বাচাল যারা বেশি কথা বলে, কিন্তু এলিকুয়েন্ট হচ্ছে যারা বাকপটু, যারা খুব সুন্দর কথা বলতে পারে, খুব সুন্দর যুক্তি দিতে পারে। তাহলে আর্টিকুলেট ইজ ইকুয়ালস টু কি, এলিকুয়েন্ট। আর্টিকুলেট, এলিকুয়েন্ট, আর্টিকুয়েন্ট, এলিকুয়েন্ট, এটার মানে কি বাকপটু বা স্পষ্ট কথা বলা। এবার আসি বাকিগুলোর কি অবস্থা।
এখানে বলতেছে গ্র্যাবেলড, আনইন্টেলিজিবল, অ্যাওয়ার। আচ্ছা, অ্যাওয়ার মানে হচ্ছে সচেতনতা, গ্র্যাবেল মানে হচ্ছে কোনো কিছুকে কি করা, বিকৃত করা। ঠিক আছে, গ্র্যাবেল মানে হচ্ছে কোনো কিছুকে বিকৃত করা, বিকৃত করে বলা, যে কেউ কোনো কিছুকে খুব বিকৃত করে যখন বলে আমরা তখন বলি কি যে হি গ্র্যাবেল দ্য ওয়ার্ড। ঠিক আছে, বা হি গ্র্যাবেল দ্য সিচুয়েশন, সে আসলে সিচুয়েশনটাকে কি করে ফেলেছে, গ্র্যাবেল করে ফেলছে বা বিকৃত করে ফেলেছে। আনইন্টেলিজিবল, আনইন্টেলিজিবল মানে কি, আনইন্টেলিজিবল মানে হচ্ছে গিয়ে দুর্বোধ্যতা, কোনো কিছু সম্পর্কে আমি না বুঝতে পারা। ইন্টেলিজিবিলিটি মানে কি, কোনো কিছু সম্পর্কে জানা, তাহলে আনইন্টেলিজিবিলিটি কি হবে, উল্টা, কোনো কিছু না জানা, কোনো কিছু ভালো না পারা, তাহলে হচ্ছে দুর্বোধ্যতা, দুর্বোধ্য। ঠিক আছে, আনইন্টেলিজিবল, আমি এটা সম্পর্কে বুঝতে পারছি না। তাহলে দেখেন একটু, এলিকুয়েন্টের দুইটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কিন্তু পেয়ে গেছে, তাই না? গ্র্যাবেল মানে বিকৃত করা, এটা তো একটা নেগেটিভ কথা বলছে, বাট আর্টিকুলেট আর এলিকুয়েন্ট তো পজিটিভ কথা। আবার বলছে আনইন্টেলিজিবল, দুর্বোধ্য, আমি এটা বুঝতে পারছি না, তাহলে এটাও তো না। আর অ্যাওয়ার্ড তো নাই, এটা তো কি বলছে, মানে সচেতনতা তৈরি করা, তাই না? তাহলে আর্টিকুলেট ইজ ইকুয়ালস টু কি, এলিকুয়েন্ট বা বাক্যটু। ওকে, ইয়েস, আর্টিকুলেট ইজ ইকুয়ালস টু এলিকুয়েন্ট, রাইট। আচ্ছা, 6 নম্বরটা আমাদেরকে বলেছে অ্যাসেটস। এখানে বলেছে চুজ দ্য অপোজিট ওয়ার্ড। এই যে হুট করে কিন্তু সিনোনিম করতেছি বলে এটার অ্যান্টোনিম চাবে না, সেটা তো হবে না। এখানে কি বলছে দেখেন, বলছে চুজ দ্য অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড হলে সেটা কি সিনোনিম হবে না, অপোজিট ওয়ার্ড মানে কি অ্যান্টোনিম চাইছে। তাহলে বলতেছে চুজ দ্য অপোজিট ওয়ার্ড অফ অ্যাসেটস। অ্যাসেটস মানে কি, সম্পদ, সম্পত্তি। যে বলে না যে তোমার কাছে কি অ্যাসেটস আছে বা মূলধন আছে, সেটা জিজ্ঞেস করা আমাদেরকে নাকি। এখন এই দেখেন, অ্যাসেট ইজ ইকুয়ালস টু প্রপার্টি হয় বা ট্রেজার হয়, মানে ধন সম্পদ আর কি, ট্রেজার প্রপার্টি। তাহলে ট্রেজার আর প্রপার্টি হচ্ছে অ্যাসেটের কি সিনোনিম, তাই না, ট্রেজার আর প্রপার্টি। কিন্তু যখন বলছি যে ডেড, ডেড মানে কি, এটা DEBT উচ্চারণ হচ্ছে ডেড। ডেড মানে কি ঋণ নেওয়া, তাই না, বা ঋণগ্রস্ত হওয়া, ঋণ। আচ্ছা, আর অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। আচ্ছা, আর লাইবিলিটি মানে কি, দায়, তাই না, লাইবিলিটি মানে হচ্ছে দায়। যারা কমার্সের স্টুডেন্ট তাদের এটা পারা উচিত যে ঠিক সম্পদের উল্টা কি, সম্পদের উল্টো হচ্ছে দায় বা লাইবিলিটি। সম্পদের উল্টা কিন্তু ঋণ হইতে পারে না। আমার সম্পদ আছে আর আমি ঋণ করছি, এইটা কিন্তু উল্টা না, এই ডেট কিন্তু না। ঠিক আছে, সবসময় মনে রাখবো যে সম্পদ যদি বলি, অ্যাসেটের কথা বলি, তাহলে আমি বলবো হচ্ছে লাইবিলিটি। লাইবিলিটিটা হচ্ছে ঠিক তার উল্টা, আমার দায় থাকা, কোনো কিছুর প্রতি আমার দায় আছে। ঠিক আছে, আর আমার সম্পদ আগে থেকেই আছে, আমার সবকিছুই আছে, আর কোনো কিছুর প্রতি দায় থাকা ঠিক তার উল্টা অ্যাসেট। এর উল্টা কি, অ্যাসেটের উল্টো হচ্ছে লাইবিলিটি। এটা হচ্ছে অ্যান্টোনিম। আর সিনোনিম কে অ্যাসেটের প্রপার্টি বা ট্রেজার, মানে দুইটাই কি সম্পদ বা মূলধন। বোঝা গেল, অ্যাসেটের সিনোনিম হচ্ছে প্রপার্টি, ট্রেজার, আর অ্যাসেটের বিপরীত কি লাইবিলিটি। এখানে অ্যান্সার বি নাম্বারটা আছে, অ্যান্সার হবে হচ্ছে সি। ঠিক আছে, এইটা এইটা আমাদের রাইট আনসার, কারণ চাইছে কি অপোজিট ওয়ার্ড চাইছে, এই জন্য লাইবিলিটি, এটা আমাদের রাইট আনসার হবে। ওকে, হ্যাঁ, কমার্সের স্টুডেন্টরা এটা পারবে। ইয়েস, অ্যাসেট হচ্ছে, অ্যাসেট হচ্ছে লাইবিলিটি, রাইট। আচ্ছা, 7 নাম্বারটা আমাদেরকে কি বলেছে, বলছে দা ওয়ার্ড অ্যাসিডিউটি। আচ্ছা, অ্যাসিডিউটি মিন্স কি? আচ্ছা, অ্যাসিডিউটি এটা মনে রাখার একটা দুষ্টু বুদ্ধি আছে, সেটা কি, অ্যাসিডিউটি মানে হচ্ছে দৃঢ়তা বা অধ্যাবসায়। ঠিক আছে, দৃঢ়তা বা অধ্যাবসায়। হ্যাঁ, কোনো কিছুতে একদম দৃঢ় থাকা, স্ট্রেট থাকা, ঠিক আছে, স্টেট ফাস্টনেস, এইটাকে বলা হয় কি অ্যাসিডিউটি, কোনো কিছুতে কি থাকা, দৃঢ় থাকা। এখন আমাদের অ্যাসিডিউটি মানে হচ্ছে স্টেট ফাস্টনেস, বোঝাই যাচ্ছে যে কোনো কিছুতে কি থাকা, একদম দৃঢ়, এটাই করব। এবার মনে কিভাবে রাখবো যে অ্যাসিডিউটি মানেই হচ্ছে স্টেট ফাস্টনেস, বা অ্যাসিডিউটি মানেই কি কোনো কিছুতে দৃঢ় থাকা।
দেখেন ডিউটি, যদিও এই ডিউটি আর এই ডিউটির বানান এক না, এই আইটা হবে না এমনি ডিউটিতে, তারপরও ডিউটি তো, তাই না? ডিউটি মানে কি, কোনো কিছু আপনার যখন কোনো ডিউটি থাকবে সেটা কি আপনার একটা দায়ভার না, আপনাকে সেটা পূরণ করতেই হবে এরকম কোনো কিছু, তাহলে সেইটার প্রতি আমাদের কি থাকতে হয়, খুব দৃঢ় থাকতে হয় না, একাগ্র থাকতে হয় না আমাদের ডিউটির প্রতি। তাহলে আমরা মনে রাখবো এইভাবে, অ্যাসিডিউটি মানে হচ্ছে দৃঢ়তা বা অধ্যাবসায়। আমার কোনো কাজে, এই যে ডিউটির কথা বলছে না, তাহলে কি এবার আমাকে একাগ্র থাকতেই হবে। আমার ডিউটি আপনাদের ক্লাস নেওয়া, এসে ক্লাস নিতেই হবে। আপনাদের ডিউটি কি ভালো করে পড়াশোনা করা, করতেই হবে। তাহলে এটা কি, অ্যাসিডিউটি মানে হচ্ছে দৃঢ়তা, এইভাবে মনে রাখা যাবে নাকি? তাহলে অ্যাসিডিউটি ইজ ইকুয়ালস টু স্টেডফাস্টনেস। ঠিক আছে। অমনিপ্রেজেন্স মানে হচ্ছে সর্বব্যাপিতা, সর্বব্যাপিতা। অমনিপ্রেজেন্স যে সব জায়গায় থাকে, সব জায়গায় ছড়ানো ছিটানো এরকম আছে, সেটাকে বলা হয় হচ্ছে অমনিপ্রেজেন্স বা সর্বব্যাপিতা। তারপরে হচ্ছে এংজাইটি। এংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা, দুশ্চিন্তা। ওকে, এংজাইটি মানে হচ্ছে কি দুশ্চিন্তা। ও, আর রিল্যাক্টেন্স হচ্ছে অনিচ্ছা। এখন দেখেন তাহলে এক জায়গায় আমরা আবার অ্যান্টোনিম পেয়ে গেছি, কিন্তু এখানে অ্যাসিডিউটি মানে হচ্ছে দৃঢ় থাকা বা অধ্যাবসায়, যেটা স্টেডফাস্টনেস। আবার তাইলে এটার অ্যান্টোনিমও আমরা পেয়ে গেছি। অ্যান্টোনিম কি তাইলে? রিল্যাক্টেন্স, মানে এটার প্রতি আমার কোনো ইচ্ছাই নাই, রিল্যাক্স, সবসময় হচ্ছে কি রিল্যাক্স থাকা। দেখেন রিল্যাক্সের সাথে আবার রিল্যাক্টেন্সের কি মিল আছে না? রিল্যাক্স থাকা মানে কি, না কোনো কিছু করবো না, আমি একদম রিল্যাক্স, তাই না? তাহলে রিল্যাক্সের সাথে কি আবার দেখেন এই যে রিল্যাক্সেন্সের মিল আছে। রিল্যাক্স থাকা মানেও কি কোনো কিছু মাথায় না নেওয়া, অনিচ্ছা। আর রিল্যাক্টেন্স মানেও কি কোনো কিছু সম্পর্কে অনিচ্ছা বা ইচ্ছা না থাকা। ওকে, সুজন হোসাইন শেয়ার করেছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, পরের ওয়ার্ডটা আমাদের আছে হচ্ছে অ্যাপল। এটা কিন্তু আপেল না, অ্যাপল, APPAL, অ্যাপল। এটার মানে কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই 8 নাম্বারটা। ঠিক আছে, এটা 40তম BCS এই প্রশ্নটা আসছে। অ্যাপল, এই অ্যাপলের মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে ভয় পাওয়া, ঠিক আছে, বা ভীতি সৃষ্টি হওয়া, ভীতি বা আতঙ্ক, আতঙ্ক। ঠিক আছে, কোনো কিছু সম্পর্কে ভয় পাওয়া বা আতঙ্ক সৃষ্টি হওয়া, সেটাকে আমরা কি বলি? অ্যাপল বলি। এই অ্যাপল মানে হচ্ছে ডিসমে। অ্যাপল ইজ ইকুয়ালস টু কি? ডিসমে, APPAL, অ্যাপল ইজ ইকুয়ালস টু ডিসমে। ঠিক আছে, অ্যাপল ডিসমে, অ্যাপল ডিসমে। এটার মানে কি, আমাদের এই অ্যাপল ওয়ার্ডটাও হয়তো কম শোনা হয়, ডিসমে ওয়ার্ডটাও হয়তো কম শোনা হয়। এই দুইটার মানে হচ্ছে আসলে ভয় সৃষ্টি করা, ভীতি সৃষ্টি করা, আতঙ্কিত হওয়া। ঠিক আছে, ডিসমে আতঙ্কিত হওয়া, ভীত হওয়া, অ্যাপল আতঙ্কিত হওয়া বা ভীত হওয়া। তাহলে এখন থেকে আমরা ভয় পেলে কি বলবো? অ্যাপল ইউজ করব বা ডিসমে ইউজ করব, তাহলেই মনে থাকবে নাকি? আচ্ছা, আচ্ছা, ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা। একটু উপরে নেব, কনফিউজড, চিন্তিত। ঠিক আছে, কনফিউজড মানে হচ্ছে চিন্তিত। আর সলিসিড মানে হচ্ছে অনুরোধ। ঠিক আছে, তাহলে যখন আমি বলবো যে ডিসিভ, ডিসিভ করা মানে কি? প্রতারণা করা, কারোর সাথে প্রতারণা করাকে বলা হয় ডিসিভ। কনফিউজ আমরা খুব ভালো করে জানি, আমরা এই যে এক্সামে প্রশ্ন নিয়ে কি হয়ে যায়, কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, বিভ্রান্ত হওয়া বা চিন্তিত হওয়া। আর সলিসাইট মানে হচ্ছে কোনো কিছুর সম্পর্কে অনুরোধ করা। ঠিক আছে, কোনো কিছু সম্পর্কে অনুরোধ করা, যেমন আমরা বলি কি অ্যাপ্লিকেশন করা, সেটাকে কি বলা হয়? সলিসাইট করা, অনুরোধ করা। ঠিক আছে, ওকে, তাহলে মনে থাকবে অ্যাপেল ইজ ইকুয়ালস টু কি? ডিসমে, ভীতি তৈরি করা বা আতঙ্কিত করা।
এই তো সবাই অ্যান্সার দিচ্ছে, সবার মাথায় থাকবে ইনশাল্লাহ। অ্যাপেল হচ্ছে আতঙ্ক আর ডিজমি হচ্ছে ভীতি সৃষ্টি করা, রাইট। নেক্সট, ওকে, এর পরেরটা আমাদেরকে বলেছে অ্যাড্রুয়েট। অ্যাড্রুয়েট মানে কি? অ্যাড্রুয়েট মানে মনে করেন যে আমি জানি না, ঠিক আছে, অ্যাড্রুয়েট। কিন্তু এখানে যেগুলো আছে সেগুলোর অ্যান্সার তো মোটামুটি ভালোই লাগতেছে, এগুলো তো আমি সবই চিনি, কিন্তু অ্যাড্রুয়েটকে তো চিনি না। কোনো সমস্যা নেই, বের করে ফেলা যাবে। কেমনে? এখানে আমাদেরকে প্রথমটা বলেছে হচ্ছে ক্লামজি। ক্লামজি কেমন ওয়ার্ড? পজিটিভ ওয়ার্ড নাকি নেগেটিভ ওয়ার্ড? ক্লামজি মানে কি? ক্লামজি মানে হচ্ছে গিয়ে বোকা বা বেকুব। আমরা বলি না যে সে খুব ক্লামজি, মানে বোকা বা বেমানান, ঠিক আছে, বেমানান, বেমানান, ক্লামজি। উইক মানে দুর্বল, ওকে। আনস্কিলড মানে কি? অদক্ষ। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, ক্লামজি, আনস্কিলড, উইক, তিনটাই কি একরকম কথা না? সবই তো একজনের সম্পর্কে খারাপ কথা বলতেছে, শুধু একটা কথা বলছে এক্সপার্ট। এইটা মানে কি? দক্ষ। এক্সপার্ট মানে কি? দক্ষ না? তাহলে এইটাই তো শুধু আলাদা আছে। এখন অ্যান্সার যদি এদের তিনজনের মধ্যে কোনোটা হয়, চান্সই নেই। কেন? এরা তো তিনজনই এক। ক্লামজি মানে বেমানান, আনস্কিল মানে অদক্ষ, উইক মানে দুর্বল, সবই তো নেগেটিভ। একটাই খালি আছে কি? এক্সপার্ট। তাহলে এটাই অ্যান্সার, সেটা হচ্ছে অ্যাড্রুয়েট। অ্যাড্রুয়েট মানে কি? দক্ষ বা কোনো কিছুতে খুবই ভালো, তাকে আমরা কি বলতে পারি? এক্সপার্ট। এখন থেকে আর বলবো না যে আমি এইটাতে এক্সপার্ট, কি বলবো? আমি এটাতে অ্যাড্রুয়েট, ঠিক আছে? অ্যাড্রুয়েট, অ্যাড্রুয়েট ইজ ইকুয়ালস টু এক্সপার্ট। ওকে, নেক্সট, অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন, আচ্ছা, বলছে দ্য ওয়ার্ড অ্যামোর্টাইজেশন ইজ দ্য সিনোনিম অফ, এইগুলার যে কোনো একটা। অ্যামোর্টাইজেশন মানে হচ্ছে ঋণ পরিশোধ করা, ঋণ পরিশোধ করা, ওকে। অ্যামোর্টাইজেশন মানে কি? ঋণ পরিশোধ করা। তাহলে অ্যামোর্টাইজেশন যদি হয় ঋণ পরিশোধ করা, তাহলে আমরা দেখি যে অপশনে কি কি আছে আর কি হইতে পারে। প্রথমটা বলছে অ্যামিকেবল সেটেলমেন্ট। অ্যামিকেবল আমরা একটু আগে পড়ে আসছি না, বন্ধুত্বপূর্ণ। তাহলে অ্যামিকেবল সেটেলমেন্টটা কিরকম হবে? বন্ধুত্বপূর্ণ সমাধান। কোনো কিছু যদি হয় তাহলে বলি অ্যামিকেবল সেটেলমেন্ট বা বন্ধুত্বপূর্ণ সমাধান। রাইট অফ মানে হচ্ছে কোনো কিছু লেখার আর কি কি বলে যে লেখার প্রুফ রাখা, সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে রাইট অফ। মানে লেখার কোনো একটা প্রুফ রাখা, সেটাকে রাইট অফ বলে। বলছে ফুল পে ব্যাক অ্যাট আ টাইম, কোনো একটা টাকা বা পে একই সময় দিয়ে দেওয়া, এটা কি হয়? অ্যামোর্টাইজেশন বা ঋণ পরিশোধ করা হচ্ছে ইনস্টলমেন্টের মাধ্যমে টাকা পরিশোধ করা। আমরা যখন কারো ঋণ পরিশোধ করি তখন কিভাবে দেই? আমরা একটা ইনস্টলমেন্টের মাধ্যমে দেই না, যে পে ব্যাক ইন ইনস্টলমেন্ট। আমরা কি করি যে আমরা প্রতি মাসে মাসে বলি না যে প্রতি মাসে মাসে আমি 5,000 টাকা করে দিব, যেটা আমরা ব্যাংকে যখন টাকা রাখি তখন কি করি? ইনস্টলমেন্টের মাধ্যমে রাখি না? তাহলে অ্যামোর্টাইজেশন হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ ইনস্টলমেন্ট, যেটা কিনা দীর্ঘ একটা প্রসেসে, দীর্ঘ একটা মেয়াদ ধরে চলতে থাকে। তাহলে অ্যামোর্টাইজেশন মানে ঋণ পরিশোধ করা, আর পে ব্যাক ইনস্টলমেন্ট মানেও কি? ঋণ পরিশোধ করা, একই কথা। বাকিগুলো আমাদের আনসার না, আনসার হচ্ছে ডি নাম্বারটা, ঠিক আছে? হ্যাঁ, কিস্তি, কিস্তি, ইয়েস। ওকে, 11 নাম্বারটা আমাদেরকে বলছে যে একাডেমিক। এটা তো একদম সহজ, তাই না? এটা তো পারা যাবে আশা করি। একাডেমিক মানে কি? কেতাবি। তার মানে হচ্ছে আমরা যখন বলি একাডেমিক পড়াশোনা আর বলি যে নন একাডেমিক পড়াশোনা, এই দুইটার মধ্যে পার্থক্য কি? একাডেমিক মানে হচ্ছে যেটা কিনা কোনো প্রতিষ্ঠানের আন্ডারে করা হয়। একাডেমিক পড়াশোনার ভেতরে ওই পাঠ্যপুস্তকের বাইরে কোনো কিছু পড়ানো হয় না। যখন নন কারিকুলার বা যখন আমরা বলি যে নন একাডেমিক অ্যাক্টিভিটি, তখন কি হয়? পড়াশোনার বাইরে আদার কারিকুলাম, তাই না? তাহলে একাডেমিক এর সিনোনিম কি হইতে পারে? স্কলাস্টিক, তাই না? স্কলাস্টিক মানেও কি? প্রাতিষ্ঠানিক বা কেতাবি বা পুস্তক কেন্দ্রিক, যেটা কিনা বই কেন্দ্রিক। এখন এইটা তো স্কলার তো হবে না, স্কলার তো হচ্ছে বিদ্বান। যে বিদ্বান আমরা তাকে কি বলি?
বিদ্বানকে আমরা বলি হচ্ছে স্কলার। স্কলারটা হবে না, স্কলারডো না, সেটাও বিদ্বানের সাথে রিলেটেড। আর স্কলাস্টিক্স হয় না, ঠিক আছে? স্কলাস্টিক্স না, স্কলাস্টিক, ঠিক আছে? এটা মাথায় রাখবেন কিন্তু, ওই যে একই রকম দেখছেন একটু উল্টাপাল্টা দিয়ে কিন্তু কনফিউজ করে ফেলবে। স্কলাস্টিক্স এটা হয় না, হয় কি স্কলাস্টিক। ওকে, তাহলে একাডেমিক ইজ ইকুয়ালস টু স্কলাস্টিক, ঠিক আছে? হ্যাঁ, একাডেমিক হচ্ছে স্কলাস্টিক, রাইট। আচ্ছা, 12 নম্বরটা আমাদেরকে বলছে, এটাও সহজ। 12 নম্বরটা বলছে কি, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অল্টার। আচ্ছা, এটা আমরা জানি না, অল্টার করা মানে কি, পরিবর্তন করা বা চেঞ্জ করা। অল্টার পরিবর্তন, পরিবর্তন করা। আমরা একটা ঝামেলায় পড়লে কাউকে কি বলি, আমাকে একটা অল্টারনেটিভ ওয়ে বলো তো। অল্টারনেটিভ ওয়ে মানে কি, যে অন্য একটা বলো, এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে অন্য একটা বলো, তাই না? তাহলে অল্টারনেটিভ কি হবে? অল্টারনেটিভ ইজ ইকুয়ালস টু চেঞ্জ বা পরিবর্তন করা। অল্টারনেটিভ মানে পরিবর্তন করা, অল্টার মানে পরিবর্তন করা, চেঞ্জ মানেও কি পরিবর্তন করা। এখন আমাদের এখানে বলেছে কি কি অপশনে, ইনক্রিজ মানে কোনো কিছু বাড়ানো, ডিক্রিজ কোনো কিছু কমে যাওয়া, সেন্ড পাঠানো, একটাও না। আমাদের অ্যান্সার কি, অল্টার হচ্ছে চেঞ্জ, শুধুমাত্র পরিবর্তন হওয়া, এটা বাড়বেও না কমবেও না, কোথাও পাঠানোও হবে না, একদম পরিবর্তন, ঠিক আছে? তাহলে অল্টার ইজ ইকুয়ালস টু চেঞ্জ। নেক্সট, ওকে, 13 নম্বরটা আমাদেরকে বলছে যে আ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেড। এটা খুব ইম্পর্টেন্ট। আ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেড টু দ্য রিপোর্ট। হিয়ার অ্যাপেন্ডেড মিনস, এই অ্যাপেন্ডেড মানে কি, বলছে যে একটা চার্জ হচ্ছে অ্যাপেন্ড করা হয়েছে একটা রিপোর্টের মধ্যে। আচ্ছা, আমরা মনে করেন যে এটা পারি না, এবার দেখি অ্যান্সার এখানে কি কি আছে সেখান থেকে বের করা যায় কিনা। প্রথমটা আমাদেরকে বলছে যে চেঞ্জড পরিবর্তন, আচ্ছা, রিমুভ একদম বাদই দিয়ে দেওয়া, জয়েন্ট এটা কিন্তু আবার উল্টো, তাই না? চেঞ্জ পরিবর্তন করা, রিমুভ হচ্ছে বাদ দিয়ে দেওয়া, আর এখানে বলতেছে কি করা, সংযোজন করা বা একত্রিত করা, জয়েন করতে বলছে। এখানে আবার বলছে শর্টেন মানে ছোট করা। তাহলে দেখেন, এই একটা শুধুমাত্র পজিটিভ ওয়ার্ড, বাকি সবগুলা কি নেগেটিভ না? কোনো কিছুকে ছোট করে ফেলতে বলা মানে কি নেগেটিভ ওয়ার্ড, কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া নেগেটিভ ওয়ার্ড, কোনো কিছুকে চেঞ্জ করে ফেলতে বলা নেগেটিভ ওয়ার্ড। একমাত্র পজিটিভ ওয়ার্ড কে আছে এখানে, জয়েন্ট আছে না? তাহলে এইটাই তো অ্যান্সার আমাদের, ঠিক আছে? তাহলে অ্যাপেন্ডেড মানে হচ্ছে জয়েন্ট। তাহলে আ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেড টু দ্য রিপোর্ট, তার মানে একটা রিপোর্টের মধ্যে একটা চার্টকে বা একটা ছককে কি করা হয়েছে, সংযোজন করা হয়েছে বা একত্রিত করা হয়েছে, ঠিক আছে? তাহলে অ্যাপেন্ডেড ইজ ইকুয়ালস টু জয়েন্ট। আচ্ছা, নেক্সট 14 নাম্বারটা আমাদেরকে বলছে দ্য নিউ অফার অফ দ্য জব ওয়াজ অ্যালিউরিং। হিয়ার অ্যালিউরিং মিনস, এইটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যালিউরিং মানে হচ্ছে, আচ্ছা এটাও বলবো না, আগে দেখি অপশনে কি কি আছে। প্রথমে আমাদেরকে বলেছে কি আনএক্সপেক্টেড, আচ্ছা, তারপরে 2 নম্বরটা বলছে টেম্পটিং, 4 বলছে অর্ডিনারি, এটা বলছে কি ডিসঅ্যাপয়েন্টিং। তাহলে আনএক্সপেক্টেড মানে কি, যে যেটা আমি আশাই করি নাই, তাই না? তারপরে ডিসঅ্যাপয়েন্টেড কি মানে কি, মানে আমাকে কি করে ডিসঅ্যাপয়েন্ট বলে না, যে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে বা হতাশ করেছে। অর্ডিনারি মানে কি, সাধারণ। তাহলে খেয়াল করে দেখেন, এই তিনটাই কি নেগেটিভ না? আনএক্সপেক্টেড মানে আশাহত, ডিসঅ্যাপয়েন্টিং ওই একই কথা, হতাশ হওয়া, অর্ডিনারি খুবই সাধারণ। কিন্তু আমি যখন বলছি যে টেম্পটিং, মনে করেন আমি টেম্পটিং কি তাও জানি না, তাও কিন্তু এই তিনটা ওয়ার্ড নেগেটিভ হওয়া সত্ত্বেও অ্যান্সার তো বের হয়েই গেছে 2 নাম্বারটা, তাই না? তাহলে অ্যালিউরিং মানে হচ্ছে টেম্পটিং, এটার মানে কি, এটার মানে হচ্ছে লোভনীয়। অ্যালিউরিং মানে হচ্ছে লোভনীয়, ঠিক আছে? অ্যালিউরিং মানে কি, লোভনীয়, কোন একটা এমন অফার। তাহলে বলেছে দ্য নিউ অফার অফ দ্য জব ওয়াজ অ্যালিউরিং, যে এই নতুন জবের যে অফারটা দিয়েছে সেটা কেমন, খুবই লোভনীয়। তাহলে অ্যালিউরিং ইজ ইকুয়ালস টু কি, টেম্পটিং। বাকিগুলো তো নেগেটিভ আগেই বাদ, তাহলে অ্যান্সার কি আমাদের টেম্পটিং। আচ্ছা, হ্যাঁ, অ্যালিউরিং মানে হচ্ছে টেম্পটিং, রাইট। ওকে,
প্রশ্নটা, এই অ্যাবলিশ এই ওয়ার্ডটা মানে অসম্ভব পরিমাণে পরীক্ষায় আসে। এই একটা ওয়ার্ডই বারবার বারবার করে আসতে থাকবে, অ্যাবলিশ বারবার করে আসতে থাকবে। এই জন্য আমাদের অ্যাবলিশের সিনোনিম অ্যান্টোনিম দুইটাই ভালো করে জানতে হবে। এই ওয়ার্ডটা প্রচুর পরিমাণে আসে। এখন আমাদেরকে বলেছে অ্যাবলিশ এর সিনোনিম লেখার জন্য। আচ্ছা ঠিক আছে, কি কি আছে আগে দেখি। আমাদেরকে বলেছে ক্যান্সেল, আমাদেরকে বলেছে ক্রিয়েট, পারফর্ম, জেনারেট। আবারও সেম জিনিস দেখেন, ক্যান্সেল মানে কি বলেন তো? বাদ দেওয়া না? আচ্ছা, বাদ দেওয়া। কোনো কিছু ক্রিয়েট করা মানে কি? তৈরি করা না? ঠিক উল্টা কিন্তু। আচ্ছা, তৈরি করা। পারফর্ম করা মানে কি? কোনো কিছু উপস্থাপন করা। আচ্ছা, এটাও পজিটিভ। কোনো কিছু জেনারেট করা মানে কি? কোনো কিছু জেনারেট করা, তার মানে কি? এই যে তৈরি করা, জেনারেট করা। তাহলে জেনারেট করা আর ক্রিয়েট করা যদি একই জিনিস হয়, পারফর্মও তো কোনো নেগেটিভ কথা না, উপস্থাপন করা এটাও তো একটা পজিটিভ কথা। তাহলে একটু খেয়াল করে দেখেন তো এদের তিনজনের মধ্যে মিল আছে কিনা। ক্রিয়েট, জেনারেট, পারফর্ম, এরা কি একই টাইপের না? সবাই পজিটিভ কথা বলছে। একজন খালি এইখানে আছে যে কথা বলতেছে কি নেগেটিভ, ক্যান্সেল, বাদ দিয়ে দেওয়া। তাহলে অ্যান্সার তো এইটাই হবে আমাদের, তাই না? কারণ যেহেতু এদের তিনজনের মধ্যে মিল আছে, তিনজনই বাদ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক্যান্সেল। আর এমনিও আমরা খুব ভালো করে মনে রাখবো, অ্যাবলিশটা বিলুপ করা, বাদ দিয়ে দেওয়া, অ্যাবলিশ। ঠিক আছে, বিলুপ, বাদ দেওয়া। ঠিক আছে, অ্যাবলিশটা খুব ভালো মতো আমরা মাথায় রাখবো, অ্যাবলিশটা। ঠিক আছে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। অ্যাবলিশ, ক্যান্সেল করা বা বাদ দেওয়া। ঠিক আছে, এই যে দেখেন, মাত্র বলছি না ইম্পর্টেন্ট, আবার আসছে। কি বলেছে? বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবলিশ। ওই সেম সিনোনিমই কিন্তু চেয়েছে। এবার অ্যাবলিশের সিনোনিম কিন্তু আর ক্যান্সেল নাই। হায় হায়, তাহলে কি হবে? পারা যায় কিনা দেখি। প্রথমটা বলেছে হচ্ছে অ্যাব্রুগেট, সেকেন্ডটা বলেছে অ্যাপ্রুভ, 3 নাম্বারটা বলেছে রিটেইন, আর 4 নাম্বারটা বলেছে এন্ড দ্য এক্সিস্টেন্স অফ। তাহলে একটু দেখেন, কোনো কিছু যখন রিটেইন করা মানে সংযোজন করা, অ্যাপ্রুভ করা মানে কোনো কিছুকে মানে সম্বোধন জানানো, অ্যাপ্রুভ করা বা এটাকে গ্রহণ করা, এন্ড দ্য এক্সিস্টেন্স অফ, শেষ পর্যন্ত এটার সাথে থাকা। একটু দেখেন তো, আবার এরা তিনজন মিলে একটা ট্রায়ো গঠন করে ফেলছে না? সেম কথা। তাহলে এরা তিনজনই কি বলতেছে? পজিটিভ কথা বলতেছে। মনে করেন আমি অ্যাব্রুগেট কি জানিই না, তারপরে এদের তিনজনকে যদি আমি দেখি তাহলে দেখবো কি একই রকম কথা। অ্যাপ্রুভ করতেছে, এন্ড পর্যন্ত হচ্ছে এক্সিস্টেন্স মানে থাকবে, রিটেইন করা, পুনঃসংযোজন করা, সবকিছু কিন্তু একই রকম, তাই না? তাইলে একমাত্র এখানে যে আলাদা আছে সে কে? অ্যাব্রুগেট। তাহলে এইটাই আনসার, অ্যাবলিশ। অ্যাগ্রুগেট মানে কি করা? বাতিল করা বা বিলুপ করা বা বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, ইয়েস, অ্যাবলিশ হচ্ছে অ্যাব্রুগেট, রাইট। 17 নম্বরটা আমাদেরকে বলছে অ্যাডজর্ন। এই যে সিনেমার মধ্যে কি বলে বলেন তো? যখন এই যে কেস নিয়ে ডিল করে তখন জাজরা বলে না, দ্য কেস ইজ অ্যাডজর্ন টুডে। আচ্ছা, এই অ্যাডজর্ন মানে হচ্ছে কোনো কিছুকে মুলতবি করা, তাই না? মুলতবি, মুলতবি করা বা কি করা? স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, মুলতবি করা, অ্যাডজর্ন। তাহলে দেখেন, যখন আমরা বলতেছি যে অর্জন করা বা মুলতবি করে দেওয়া, এই যে সিনেমা দেখার উপকারিতা দেখছেন? সিনেমা দেখলেই কিন্তু এই যে বলে যে দ্য কেস ইজ অর্জন। ঠিক আছে, তারপরে হি ইজ নো মোর, আমরা জানি নো মোর মানে কি? সে মৃত্যুবরণ করা। তাহলে সিনেমা দেখলেও উপকার আছে দুই একটা। তাহলে অর্জন হচ্ছে কোনো কিছু মুলতবি করা বা বন্ধ করে দেওয়া। এখন এখানে দেখেন অপশন কি কি আছে। প্রথমে বলছে টু রান, তারপরে বলছে টু স্টপ, তারপরে বলছে টু লাফ, আর বলছে টু লাফিং। টু এর সাথে কোনোদিন লাফিং হয়? ওতে এমনিই কাটা। আচ্ছা, তাহলে টু রান, টু লাফ, টু স্টপ, তাহলে কি হবে? মুলতবি করা মানে কি? টু স্টপ না? টু স্টপ, একজন, টু স্টপ বা মুলতবি করা বা বন্ধ করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা যারা যারা ক্লাসে আছে তারা তারা হচ্ছে ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। তো যারা লেটে জয়েন করেছেন তারা একটু ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দেন। ঠিক আছে, সিনেমাতে শুধু বলে ইওর অনার না? আচ্ছা, এর জন্য বলে। ঠিক আছে, আজকের মতো
এখানেই মুলতবি, তাই না? দ্য কেস ইজ এরজন। আজকে আমিও বলবো ক্লাসের শেষে, ঠিক আছে? দ্য ক্লাস ইজ এরজন টুডে। ওকে, তাহলে 18 নম্বরটা। আচ্ছা, আমাদেরকে বলছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নের মধ্যে একটা। 18 নম্বর, এটা আমরা পারবো তো নাকি? বলছে পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিম উইথ অথরিটেরিয়ান। অথরিটেরিয়ান, আচ্ছা, অথরিটেরিয়ান মানে হচ্ছে স্বৈরচারিতা বা একনায়কতন্ত্র, বা কি বলে এটাকে, হ্যাঁ স্বৈরচারিতাই বলে। একদম যে অথরিটেরিয়ান একটা অবস্থায় থাকে, সে হচ্ছে তার ইচ্ছা মতো যাচ্ছে তাই তা করতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, জালেম শাসন, একদম একনায়কতন্ত্র, সে যা যাবে তাই। তাহলে এখানে আমাদেরকে দেখেন বলতেছে যে এলডারলি, আচ্ছা বড়, সিনিয়র মানে উচ্চ পদস্থ, পোটেনশিয়াল মানে হচ্ছে কার কতটা ইচ্ছা বা প্রচেষ্টা। কিন্তু এখানে বলছে কি অটোক্রেটিক। আমরা অটোক্রেটিক গভর্নমেন্টের কথা শুনেছি না, স্বৈরচারী সরকার। তাহলে এই অটোক্রেটিকই হচ্ছে কি অথরিটেরিয়ান বা স্বৈরচারী। স্বৈরচারী, ঠিক আছে? অটোক্রেটিক বা স্বৈরচারী, আর হচ্ছে অথরিটেরিয়ান, ঠিক আছে? আচ্ছা, 19 নম্বরে আমাদেরকে বলছে দ্য ওয়ার্ড অ্যালটিটিউড। অ্যালটিটিউড মানে কি? আচ্ছা, অ্যালটিটিউড মানে কি আমরা তো জানি না, তাই না? এরপর থেকে যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে, কেউ একটু লম্বা হইলে জিজ্ঞেস করে না তোমার হাইট কত, একটু খাটো হইলে জিজ্ঞেস করে হাইট কত। যেমন আমি খাটো, আমাকে সবাই জিজ্ঞেস করে হাইট কত, ঠিক আছে? আজকে থেকে আমরা রাগ হয়ে কি বলবো, আর আমার হাইট জিজ্ঞেস করবো না, এটা বলবো না। কি বলবো? আর হচ্ছে গিয়ে অ্যালটিটিউড জানা যাবে না, তাই না? তাহলে অ্যালটিটিউড হচ্ছে আসলে হাইট বা উচ্চতা, ঠিক আছে? অ্যালটিটিউড ইজ ইকুয়ালস টু হাইট বা উচ্চতা। তাহলে হাইট যা, অ্যালটিটিউডও তাই। এখানে কি বলতেছে আমাদেরকে? বলতেছে বোর্ড বা সভা গঠন করা, গ্রেট অনেক বড়, লেন্থ এটা তো আবার কি হয়ে যাচ্ছে প্রস্থ, স্পিড মানে কত বেশি হচ্ছে গিয়ে স্পিড আছে বা দৌরত্ব কত সেইটা। কিন্তু এটা আমাদের অ্যান্সার কি, অ্যালটিটিউড হচ্ছে উচ্চতা। তাহলে এখন থেকে কেউ হাইট জিজ্ঞেস করলে কি বলবো? যে আর অ্যালটিটিউড জিজ্ঞেস করা যাবে না, ও তো মাথায় হাত, হোয়াট কি জিজ্ঞেস করলাম আর কি অ্যান্সার দিতেছে। তখন আপনি বলে দিবেন যে হাইট হচ্ছে অ্যালটিটিউডের সিনোনিম, তাই না? বৃষ্টি নামবে না, হ্যাঁ 20। ওকে, 20 নাম্বারটা আমাদেরকে বলছে কি অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ মানে কি? আচ্ছা ফাইন, অ্যাবর্টিভ এটার সিনোনিম আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, এখন দেখি আমাদের কি কি ওয়ার্ড দেওয়া আছে। প্রথমে বলছে আনসাকসেসফুল, আচ্ছা, কনজিউমিং, ট্রুথফুল, ফ্যামিলিয়ার। একটু খেয়াল করে দেখেন, ফ্যামিলিয়ার মানে কোনো কিছুর সাথে পরিচিত, ফ্রুটফুল মানে হচ্ছে ফলপ্রসূ, ফলপ্রসূ, আচ্ছা, আর কনজিউমিং মানে হচ্ছে কোনো কিছু ধারণ করা, ঠিক আছে? কনজিউম করা বা ধারণ করা, ধারণ করা। এখন তাহলে একটু খেয়াল করে দেখেন, কোনো কিছুর সাথে পরিচিতি থাকা